মেহেদী হাসান পলাশ, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আমরা শুনছি নানান ষড়যন্ত্রের কথা, ভারতের ইশারায় জেএসএস ইউপিডিএফ এক হয়ে যাচ্ছে এরকমটাও শুনছি, এবং যেমনটা আমি বললাম সাংবাদিক জুলকারনাইন সাহেবকে কোট করে যে পাহাড়ে উগ্রবাদীরা ভারত এবং সীমান্তবর্তী অঞ্চলে ভূমি কিনছে এবং ভারতের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে যে মন্তব্য শুনতে চাই। আপনি জুলকারনাইন সাহেবের যে পোস্টটা দেখেছেন, আপনি নিশ্চয়ই সেখানে একটা তালিকা দেখেছেন যে পাহাড়ের জেএসএস এর বিভিন্ন মানে সন্ত্রাসী বা আমকেডারের বা লিডার যারা, তাদের ভারতীয় মানে এনআইডি, ভারতীয় পাসপোর্ট এবং ভারতের জায়গা, ভারতীয় নাম, এগুলো সব আছে নিশ্চয়ই ওই ওনার ইয়েতে দেয়া আছে ডিটেলস। তো সেটাতে আর আমি যাচ্ছি না। প্রশ্নটা হলো যে আমরা যদি ওইটাতে যাই, খুব রিসেন্ট মানে অর্থাৎ 2025-এর যে মানে 24-এর যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের পরে কিন্তু আমরা দেখলাম যে এই ত্রিপুরা, মিজোরামে স্পেশালি আমি যদি আরেকটু মানে সংক্ষেপ করে বলতে চাই, তাহলে বাংলাদেশে যখনই ভারতের মানে পছন্দের কোনো সরকার ক্ষমতায় না থাকে, ভারত তিনটা জায়গা দিয়ে বাংলাদেশকে হিট করে। একটা হলো জঙ্গিবাদ, একটা সংখ্যালঘু, আর একটা পার্বত্য চট্টগ্রাম। এবং ঠিক এই যে শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করে দেওয়ার পরে পার্বত্য চট্টগ্রামে আমরা এই অস্থিরতা দেখেছি। গত বছরও এই সময় পূজা হতে দেয়া যাবে না, তারপরে বৌদ্ধদের এটা করতে দেওয়া যাবে না, এটা কিন্তু ব্যাপকভাবে গত বছর এই এক সময় হচ্ছে। কারণটা কি, এই সময়টাতে আপনার ছুটি থাকে, এই যে পূজা উপলক্ষে 18 দিনের ছুটি। এই সময় সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে যে সমস্ত পাহাড়ি স্টুডেন্টরা পড়াশোনা করে তারা সবাই ফিরে গেছে। এটার পিছনে এটা একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে। তৃতীয়ত হলো এই যে মানে কিছুদিন আগে, জাস্ট 15-20 দিন আগে আপনার ত্রিপুরার যিনি মানে রাজা এবং সেখানকার মোর্থা পার্টির চেয়ারম্যান, হ্যাঁ, প্রদ্যুৎ সাহেব, তিনি কিন্তু ভারতীয় বার্তা সংস্থা এএনআইতে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, ভিডিও ইন্টারভিউ দিয়ে বলেছেন যে 1947 সালে আমাদের ভুল হয়েছে চট্টগ্রাম দখল না করা, মানে বাংলাদেশকে নিয়ে না নেয়া। 71 সালে ইন্দিরা গান্ধী ভুল করেছে এবং এখন সময় আমাদের অতি দ্রুত পুরো চট্টগ্রাম দখল করে নিয়ে চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস নেয়া। এবং এই যে বিষয়টা, তিনি ভারত সরকারের ঐক্যবদ্ধ একটা পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেছেন এবং সেটা বলেছে। এবং আমরা ওই সময় দেখেছি ত্রিপুরার বিপুল পরিমাণ লিডাররা মোদী সরকারের কাছে চিঠি লিখেছে, সব চিঠি আমার কাছে আছে। তো কাজেই এইটাকে, এবং আজকের এই গতকালের এই ঘটনার পরেও কিন্তু প্রদ্যুৎ সাহেব একটা মানে এটার উপরে লিখেছেন। আমার কাজে এটাকে একেবারে আপনি উড়িয়ে দিতে পারেন না। আবার এই যে আমরা যে জেএসএস এবং ইউপিডিএফ এর যে কথাটা আমরা বলছি, তারা কোথায় থাকে, তাদের যে আর্ম ক্যাডাররা তারা কোথায়? তারা সবাই ত্রিপুরাতে, এখন কিছু কিছু আছে মিজোরামে। তো তারা সেখানে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। শান্তি চুক্তি যে আমরা বললাম যে শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, শান্তি চুক্তি বাংলাদেশ সরকারের যে ভার্সনটা, সরকার বলছে শান্তি চুক্তিতে 72টা ধারা আছে, তার 65টা ধারা তারা অলরেডি বাস্তবায়ন করেছে, 9টা, বাকি 9টা বাস্তবায়নাধীন। এ নিয়ে জেএসএস এর কিছুটা মানে আপত্তি আছে, এই ধারা কত সংখ্যক হয়েছে বা না। প্রশ্নটা হলো যে শান্তি চুক্তি যদি আমি বাস্তবায়ন করতে যাই, শান্তি চুক্তি করা হয়েছিল যে বাংলাদেশের সংবিধান এবং সার্বভৌমত্বের প্রতি অবিচল আনুগত্য রাখিয়া। তো তারপরে তো আবার আপনি এই বাংলাদেশের সংবিধানের কোথায় এই প্রাদেশিক ভাবনা নাই, তাহলে তো আপনি করে আর এটা তো প্রদেশ চাইতে পারেন না বা স্বায়ত্তশাসন চাইতে পারেন না, এটা আমাদের সংবিধানে তো এটা নাই। দ্বিতীয়ত আপনি বলছেন যে শান্তি চুক্তি বাস্তবায়ন হবে তারা অস্ত্র সারেন্ডারের পরে, কিন্তু আমরা দেখেছি তারা কিছু সংখ্যক ভাঙা চোরা অস্ত্র দিয়েছে। এবং আজকে যে পাহাড়ে যে প্রতিদিন যে সংঘর্ষ হয়, যে মারামারি হয়, ইউপিডিএফ জেএসএস যেই সন্ত্রাস চাঁদাবাজি হয়, অস্ত্র তো তারা সব, তাহলে এই অস্ত্র থাকবে না, আপনারা নিজেরাই তো এটা মানেন নাই। আবার আপনি বলছেন যে শান্তি চুক্তির ভিতরে বলা আছে পার্বত্য চট্টগ্রামকে একটি উপজাতীয় অধ্যুষিত অঞ্চল হিসেবে এই চুক্তিটা করা হয়েছে, এবং শান্তি চুক্তির ভিতর 52টা জায়গায় উপজাতি বা উপজাতীয় শব্দটা আছে। আপনারা এখন বলছেন আদিবাসী। তো আপনি যদি শান্তি চুক্তি বাস্তবায়ন করতে চান তাহলে তো আপনাকে আদিবাসী মেনে নিতে হবে, উপজাতি মেনে নিতে হবে, আপনাকে তাহলে সমস্ত আর্মস সারেন্ডার করতে হবে, আপনাকে এই স্বায়ত্তশাসনের দাবি মানে করতে হবে। আপনি তো নিজেই এটা করছেন না, আমরা শুধু সরকারকে টার্গেট করছি। আমরা তো কেউ সন্তোষ লার্মাকে বলছি না যে তুমি তো এই প্রতিশ্রুতিগুলো করেছিলে, শুধু তো চুক্তি তো দুই পক্ষের মধ্যে হয়েছে, দুই পক্ষের তো কিছু মান্যতা আছে, খালি সরকার মানবে আর তুমি কিছুই মানবা না, আপনি কিছুই মানবেন না, এটা তো হতে পারে না। তো তার জায়গাটা কোথায়? তো কাজে এটা একটা জিনিস। আরেকটা জিনিস খাগড়াছড়িতে যেটা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণত এবারের ঘটনায় আমি যে অনুসন্ধান চালিয়ে যেটা দেখেছি, সেখানে সাধারণত আমরা অতীতে দেখি যে চাকমাদের এই ব্যাপারে একটু মানে অগ্রগণ্য দেখতে পাই, কিন্তু এবারের ঘটনার পিছনে মারমা ছাত্র সংসদের একটা অগ্রগণ্যতা আছে। এবং মারমা সংসদ যেটা,
এই মারমা সংসদেরই অঙ্গ সংগঠন হলো মারমা স্টুডেন্ট কাউন্সিল, তারা এটার নেতৃত্ব দিচ্ছে। এবং এই মারমা সংসদ যেটা, এটা আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত একটা সংগঠন। বিএনপির সংগঠন হলো মারমা ঐক্য পরিষদ। তো এই যে এটার আবার যিনি সেক্রেটারি, তিনি আবার খাগড়াছড়ির জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপুর খুবই ঘনিষ্ঠ, অপু কুজেন্দ্রলাল ত্রিপুরার আত্মীয়, যিনি এখন ওখানে আছে। তো এই সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর পেছনে পতিত শক্তিরও একটা ষড়যন্ত্র আছে। এবং সেই ষড়যন্ত্রের একটা খুব বড় ধরনের একটা ব্যাপার হলো যে তারা চেয়েছিল এই যে আমাদের এখন যে পূজা চলছে, এই পূজাটাতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে, পূজা বিঘ্ন করে, এটাকে ভারতকে এর সাথে যদি ধরেন কিছু মূর্তি বা এই ধরনের ভাঙা টাঙা এই ধরনের কি সংখ্যালঘু ইস্যু তৈরি করা যায়, তাহলে ভারতকে ইনভলভ করা যায়। সরকার সর্বতোভাবে চেষ্টা করছে, এবং আমি যতদূর জানি তারা প্রতিদিনই বিভিন্ন মন্দিরে গিয়ে একেবারে খুব হাইলি প্রোটেক্টেড চেষ্টা করছে যাতে এই ঘটনাটা ঘটতে না পারে। আপনি জানেন এই 18 দিনের যে ছুটি, পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন এরিয়া, প্রচুর পরিমাণে লোক যায়। এই যে লোক যায়, তারা শুধু আটকে আছে না, তারা বাকি যাদের প্ল্যান ছিল যে পার্বত্য চট্টগ্রামে যাব, তারা যেতে পারছে না। আবার ওখানকার মানে যে লোকাল পর্যটক, তারাও কোথাও যেতে পারছে না। পূজার সময় এক মন্দির থেকে আরেক মন্দিরে তারা যায়, তারা বেরোতে পারছে না। এই যারা ট্যুরিস্ট ব্যবসার সাথে জড়িত, হোটেল, রেস্টুরেন্ট, যানবাহন বা অন্যান্য দোকানপাট, তাদের প্রচণ্ড চাপ দিচ্ছে যে এই 144 ধারা তুলে। আমরা যদি এই সময়টাতে এইভাবে 144-এর মধ্যে থাকি, তাহলে আমাদের ব্যবসা এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। হিন্দু সম্প্রদায়ের দিক থেকে প্রচণ্ড চাপ আছে 144 বা এই যে মানে অবরোধ, অনির্দিষ্টকালের যে অবরোধ, এই অবরোধটা তুলে নেন যাতে আমরা নির্বিঘ্নে এই আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটা করতে পারি। ধন্যবাদ আপনাকে।